সবাইকে স্বাগত আজকের এই নতুন বিশ্লেষণে। কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আজ আমরা এমন একটা মাস্টারপিস নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা একই সাথে একটা দুর্দান্ত বডি হরর এবং সাইকোলজিক্যাল থ্রিলার। এর গল্পটা শুধু যে শরীর নিয়ে খেলা করে তা নয়, বরং মানুষের মন আর আমাদের সমাজ ব্যবস্থার একটা ডার্ক সাইডকে সামনে এনে দাঁড় করায়। আমরা কথা বলছি ওয়ার্ম টাউন নিয়ে। এই গল্পটা শেষ করার পর মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাবে, আমাদের কন্ট্রোলটা আসলে কার হাতে? একবার ভাবুন তো, একটা শান্ত ছিমছাম শহর, অথচ সেখানকার প্রত্যেকটা মানুষ ধীরে ধীরে এমন এক ভয়ঙ্কর পরজীবীর শিকারে পরিণত হচ্ছে, যেটা তাদের চামড়ার নিচে লুকিয়ে থেকে তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তাভাবনা কন্ট্রোল করছে। অ্যাশল্যান্ড নামের এই শহরের ভুতুরে পরিবেশে সবাই যেন এক অদৃশ্য সুতোর বাঁধা পুতুল। এটা শুধু একটা ভাইরাস বা ইনফেকশনের গল্প নয়, এটা হলো মানুষের স্বাধীন সত্তা বা ফ্রি উইল কেড়ে নেওয়ার এক রিয়েল লাইফ দুঃস্বপ্ন। চলুন একেবারে গল্পের সারফেস লেভেল থেকে শুরু করা যাক। আমরা এখন প্রবেশ করছি আইসোলেটেড এবং পুরোপুরি ইনফেক্টেড একটা শহর, অ্যাশল্যান্ডে। অ্যাশল্যান্ড, বা যাকে আমরা ওয়ার্ম টাউন বলছি, সেখানকার আসল সমস্যাটা কি? এখানকার এই পরজীবীগুলো শুধু যে মানুষের শরীরটাকে কুড়ে কুড়ে খায় তা কিন্তু নয়, এরা লিটারেলি মানুষের ব্রেনটাকে হাইজ্যাক করে নেয়। ফলে একজন ইনফেক্টেড মানুষ আর নিজের মতো করে কিছুই ভাবতে পারে না। সে ঠিক সেটাই ভাবে যেটা ওই পরজীবীগুলো তাকে দিয়ে ভাবাতে চায়। ইনফেক্টেড মানুষদের সিমটম বা লক্ষণগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমত, এরা সূর্যের আলো একদমই সহ্য করতে পারে না। আলোতে গেলে এদের শরীর রীতিমতো গলতে শুরু করে, ঠিক যেমনটা টমি নামের ওই হতভাগা বাচ্চাটার ক্ষেত্রে ঘটেছিল। এরা শুধু রাতেই মারাত্মক অ্যাক্টিভ থাকে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো টেকনোলজির প্রতি এদের রিয়াকশন। ব্লুটুথ বা সেলুলার সিগন্যাল এদের চরম যন্ত্রণা দেয়, কিন্তু অদ্ভুতভাবে রেডিও সিগন্যাল এদের কিচ্ছু করতে পারে না। এর পেছনে যে কী বড় একটা কারণ লুকিয়ে আছে সেটা আমরা একটু পরেই বুঝতে পারব। এবার একটু হিউম্যান এলিমেন্টের দিকে তাকানো যাক। এই ভয়ানক মহামারীর মধ্যেও যারা সারভাইভ করার চেষ্টা করছে, তাদের গল্পটা কেমন? এখানে আমরা দুটো একদম আলাদা দৃষ্টিভঙ্গি দেখতে পাই। একদিকে রয়েছে জেস, যে নিজের মানব সত্তা টিকিয়ে রাখার জন্য লিটারালি নিজের পিঠ কেটে একটা পোকা বের করে ফেলে, ভাবা যায়। অন্যদিকে রয়েছে কারা, যে এমনিতেই ভীষণ একাকিত্বে ভুগছিল, তাকে একটু তাজা ফলের লোভ দেখিয়ে ইনফেক্টেড খাবার খাইয়ে দেওয়া হয়, আর শেষমেশ সে আর লড়াই না করে এই পরজীবী অস্তিত্বটাকেই পুরোপুরি মেনে নেয়। এই যে কনভার্সন বা রূপান্তর প্রক্রিয়া, এটা কিন্তু রীতিমতো গা শিউরে ওঠার মতো। টাচ বা খাবারের মাধ্যমে পরজীবীটা শরীরে ঢোকে, তারপর যেটা সবচেয়ে স্ট্রং সেটা সোজা হার্টে গিয়ে রানী বা কুইন হয়ে বসে। কারার ক্ষেত্রে যেটা হলো, ওর শরীরে দুটো বড় পোকা তৈরি হয়ে গেল, আর কুইন হওয়ার জন্য ওরা শরীরের ভেতরেই একেবারে মরণপণ লড়াই শুরু করে দিল। মানে নিজের শরীরের ভেতরে দুটো পোকা রাজত্ব দখলের লড়াই করছে, এই ব্যাপারটা ভাবলেই তো কেমন ভয়ঙ্কর লাগে, তাই না? বাঁচার এই প্রাণপণ লড়াইয়ে নিজের পার্টনার রোজকে হারানোর পর জেস এক অদ্ভুত জায়গায় গিয়ে পৌঁছায়। জেস গিয়ে পড়ে আমিষ সম্প্রদায়ের কাছে, যেখানে সুজানা নামের এক মেয়ের সাথে তার পরিচয় হয়। আমিষদের লাইফস্টাইল তো আমরা জানি, মডার্ন টেকনোলজি থেকে এরা একদম দূরে থাকে। আর গল্পের সবচেয়ে বড় আয়রনিটা এখানেই। ওই যে বললাম, পোকাগুলো ব্লুটুথ বা সেলুলার সিগন্যাল সহ্য করতে পারে না, তাই এই প্রযুক্তিবিহীন গ্রামটা ন্যাচারালি একটা সেফ জোন হয়ে দাঁড়ায়। সুজানা তখন রামার স্প্রিঙ্গা নামের একটা বিশেষ স্টেজে আছে, মানে সে সবে বাইরের আধুনিক পৃথিবীটা ঘুরে দেখার জন্য তৈরি হচ্ছে। সুজানার চরিত্রটা এখানে একটা দারুণ বৈপরীত্য বা কন্ট্রাস্ট তৈরি করে। সে বেল অ্যান্ড টেড সিনেমার ওই ফেমাস ডায়লগটাতে গভীরভাবে বিশ্বাস করে, বি এক্সেলেন্ট টু ইচ আদার। ওয়ার্ম টাউনের ওই নিষ্ঠুর, বিভৎস আর ম্যানিপুলেটিভ পরিবেশের ঠিক উল্টো দিকে সুজানার এই সহজ সরল, একদম পিওর দৃষ্টিভঙ্গি যেন প্রমাণ করে যে মানবতা এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। চলুন এবার আবার অ্যাশল্যান্ডে ফিরে যাই। সেখানে বাতাসের তরঙ্গে কিন্তু একটা অন্যরকম সাইকোলজিক্যাল গেম চলছে। ওখানে ক্ষমতার রদবদলটা বেশ চমকপ্রদ। মেয়র জশুয়া রেডিওর মাধ্যমে দিনের পর দিন মিথ্যে বলে আসছিল যে শহরের বাইরের পৃথিবীটা নাকি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মানুষকে ভয়ে আটকে রাখাই ছিল তার আসল টার্গেট। কিন্তু জেস যখন গাড়ির রেডিওতে বাইরের একটা শহরের নর্মাল বেসবল খেলার ধারাভাষ্য শোনে, তখন সে বোঝে মেয়র পুরোটাই মিথ্যে বলছে। এদিকে কারা ততদিনে ইনফেকশনের একদম চরম পর্যায়ে চলে গেছে। সেই সিস্টেমটাকে টেক ওভার করার জন্য আর সংক্রমণ আরও ছড়ানোর জন্য সরাসরি মেয়রকেই খুন করে বসে। এতক্ষণ তো সারফেস লেভেলের গল্প শুনলাম, কিন্তু এর নিচে আসলে কি লুকিয়ে আছে? সোর্স মেটেরিয়ালগুলো এই হরর এলিমেন্টগুলোকে কিভাবে ব্যাখ্যা করে, চলুন সেটা একটু নিরপেক্ষভাবে অ্যানালাইজ করা যাক। এই পুরো সার্ভাইভাল গল্পটার একটা দারুণ মেটাফরিক্যাল সাইড আছে। সোর্সের ব্যাখ্যা অনুযায়ী এই পরজীবীগুলো মূলত মিডিয়ার ব্রেন ওয়াশিং বা মগজ ধোলাইয়ের রূপক।
যা মানুষের নিজস্ব চিন্তাশক্তি কেড়ে নেয়। রেডিওটা হলো সেই অথরিটেরিয়ান বা স্বৈরাচারী প্রপাগান্ডা। আমিষ সম্প্রদায় হলো মডার্ন সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে বাঁচার প্রতীক। আর কারারই বিদ্রোহ, ওটা আসলে চরমপন্থী রাজনৈতিক উগ্রবাদের উত্থানকে তুলে ধরে। সোর্স থেকে আরও জানা যায় এই চরিত্রতে বেশ কিছু সোশ্যাল আর পলিটিক্যাল থিম খুব স্ট্রংলি প্রেজেন্ট করা হয়েছে। এখানে জেস আর রোজের মতো নারীদের ফিজিক্যাল অটোনমি এবং তাদের সম্পর্কের সাথে মেয়ার জশুয়ার মতো পুরুষ নিয়ন্ত্রিত এক নায়কতান্ত্রিক ব্যবস্থার একটা ডিরেক্ট ক্ল্যাশ দেখানো হয়েছে। আমরা এখানে যে সোর্স মেটেরিয়ালের ব্যাখ্যাটাই তুলে ধরছি, কোনো নির্দিষ্ট পক্ষ নিচ্ছি না। তবে গল্পটা যে অথরিটি ভার্সেস ইন্ডিভিজুয়ালিটি নিয়ে কথা বলছে সেটা বেশ স্পষ্ট। আচ্ছা, এবার শুধু এই এক সংখ্যাটার দিকে একটু ফোকাস করা যায়। ওই যে বায়োলজিক্যাল রুলটার কথা বলেছিলাম, মনে আছে? 1 বডি 1 কুইন বা এক শরীর এক রানী। এটা শুধু একটা সায়েন্স ফিকশন এলিমেন্ট নয়, এটা আসলে টোটালিটেরিয়ান বা এক নায়কতন্ত্রের একটা দুর্দান্ত রূপক। এক শরীরে যেমন দুটো রানী থাকতে পারে না, তেমনি স্বৈরাচারী সিস্টেমে পাওয়ার সবসময় ওই একজনের হাতেই আটকে থাকে, সেখানে ক্ষমতা ভাগাভাগির কোনো জায়গা নেই। গল্পের একদম শেষে চলে আসি আমরা। জেস আর কারার মধ্যে একটা চূড়ান্ত রক্তক্ষয়ী ফাইট হয়, আর কারা জোর করে মেয়রের ইনফেক্টেড রক্ত জেসের মুখে মাখিয়ে দেয়। এর পরের সিনটা কিন্তু বেশ অ্যাম্বিগুয়াস বা ধোঁয়াশাপূর্ণ। আমরা শুধু দেখি জেস ভোরের রোদের দিকে দৌড়ে যাচ্ছে, আর সুজানা একটা কম্বল দিয়ে তাকে ঢেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। এখন জেসের শেষমেশ কি হলো তা নিয়ে অডিয়েন্সের মধ্যে মূলত দুটো থিওরি কাজ করে। থিওরি এ বলছে বায়োলজি জিতবে। ইনফেকশন যেহেতু শুরু হয়ে গেছে, তাই রোদের আলোতে জেসের শরীর গলতে বাধ্য। কিন্তু থিওরি বি একটু আশাবাদী। তাদের মতে ইনফেকশনটা একদম আর্লি স্টেজে ছিল, মানে রানীর তখনও হার্টে পৌঁছায়নি। তাই হয়তো সুজানার সাহায্যে আমিষদের কোনো সার্জারির মাধ্যমে জেসকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব। আর ঠিক এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের বিশ্লেষণটা শেষ করব। সুজানা যে কম্বল দিয়ে জেসকে ঢাকল, এটা কি শুধু ফিজিক্যালি বাঁচানোর চেষ্টা, নাকি প্রপাগ্যান্ডা আর মগজধোলাই থেকে পুরোপুরি মুক্ত একটা বিশুদ্ধ মন কিভাবে বাইরের একজন অচেনা মানুষকেও নিঃস্বার্থভাবে প্রোটেক্ট করতে এগিয়ে আসে, এটা তারই একটা পাওয়ারফুল সিম্বল? এই ব্যাপারটা একবার ভেবে দেখবেন। আশা করি এই এক্সপ্লেনারটা থেকে পপ কালচারের ভেতরের এই গভীর অর্থগুলো নিয়ে নতুন কিছু ভাবনার খোরাক পাওয়া গেছে। কথা হবে